ওয়েলকাম ব্যাক টু দ্য সেকেন্ড পার্ট অফ লিও টলস্টয়েস থ্রি কোশ্চেন্স। আচ্ছা, ওয়েলকাম ব্যাক কেন বলছি? তোমরা প্রথম পার্টটা দেখেছো? পার্ট 1 দেখোনি তো? তাহলে ওয়েলকাম ব্যাক কেন? আচ্ছা, তোমরা কারণ জানতে চাইছো যে প্রথম পার্টটা কেন তোমার দেখা উচিত? না, লিও টলস্টয় থ্রি কোশ্চেন্স এই টেক্সটটিকে তুমি যদি পড়তে চাও, একটি টেক্সটকে ডাইরেক্টলি পড়া যায় না, তার আগে অনেকগুলো বিষয়বস্তু থাকে যেগুলো আমাদের জানতে হয়, তাতে আমরা টেক্সটটাকে আরো ভালোভাবে বুঝতে পারি। সেই ভিডিওর মধ্যে লিও টলস্টয়কে নিয়ে কথা বলা হয়েছে, পাবলিকেশন হিস্ট্রি নিয়ে কথা বলা হয়েছে, প্যারাবল বলে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড তোমাদের শেখানো হয়েছে সেই ভিডিওতে, সেখানে থিমস, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল এবং ক্যারেক্টার্স, এই সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। তোমাদের পরীক্ষায় যেহেতু 2 মার্কস এবং 6 মার্কসের কোশ্চেন পড়বে, এই প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়ার জন্য এবং তোমরা যদি ভালো উত্তর লিখতে চাও, তোমাকে একটা টেক্সটকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং আগের ভিডিওটা তোমাকে ভালোভাবে বুঝতে সাহায্য করবে লিও টলস্টয়ের শর্ট স্টোরি থ্রি কোশ্চেন্স। সেই জন্য প্রথম ওই ভিডিওটি দেখো, তারপর এখান থেকে কন্টিনিউ করো। এখনো যাওনি, এখানেই আছো, এই তো মুশকিল, তোমরা কথা শোনো না। ইট ওয়ান্স অকার্ড টু আ সার্টেন জয়। এখানে অকার্ড মানে হচ্ছে কেম টু আ জার্স মাইন্ড, এবং জার হচ্ছে রাশিয়ান রুলার ইন এনসাইন টাইম। পুরোনো দিনে রাশিয়ার যে রুলার তাকে জার বলা হতো। তাহলে এটা কোনো এক সময় জারের মনে হয়েছিল, দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, যদি সে সর্বদা প্রত্যেকটি কাজ শুরু করার সঠিক সময় জানেন, তাহলে একটি নির্দিষ্ট কোনো জারের মাথায়, ওইখানে যে সার্টেন বলে ওয়ার্ডটা রয়েছে, সার্টেন মানে হচ্ছে নির্দিষ্ট, পার্টিকুলার, তাহলে কোনো এক নির্দিষ্ট জারের মাথায় এই প্রশ্নটা এসেছিল যে যদি তিনি প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় জানেন। এই যে লাইনটা রয়েছে এটা আন্ডারলাইন করবে, ইফ থেকে এভরিথিং অবধি, এবং এর পাশে লিখে রাখবে ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার। এই লাইনটা হচ্ছে জারের প্রথম প্রশ্ন। তুমি যদি এই স্টোরির সিকোয়েন্সটা দেখো, তাহলে একদম প্রথম প্যারাগ্রাফে 3টে প্রশ্নকে রিভিল করা হয়েছে এবং 3টে প্রশ্নের উত্তর যার কেন জানতে চান সেটাও বলা হয়েছে। তারপর যার কিভাবে 3টে প্রশ্নের উত্তর পেল সেই জার্নিটাকে তুলে ধরা হয়েছে। তাহলে ইট ওয়ান্স অকার্ড টু এ সার্টেন জার, একটি নির্দিষ্ট জারের মাথায় এই ব্যাপারটি এসেছিল যদি তিনি প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় জানেন। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। ইফ হি নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এখানে আন্ডারলাইন করবে, এর পাশে লিখবে সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার। যদি সে জানে কারা হচ্ছে রাইট পিপল, কাদের কথা শোনা উচিত এবং কাদের অ্যাভয়েড করা উচিত, মানে এড়িয়ে যাওয়া উচিত, তাহলে তিনি দুটো প্রশ্ন এখন অবধি রিভিল করলেন। প্রথম প্রশ্ন হচ্ছে যদি তিনি সবসময় জানেন প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা, যদি তিনি জানেন কারা হচ্ছে সঠিক মানুষ, কাদের কথা শোনা উচিত এবং কাদের কথা অ্যাভয়েড করা উচিত, এবং থার্ড কোশ্চেন আন্ডারলাইন করো, ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, তিনি যদি সবসময় জানেন কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু মানে হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রফেশন, অকুপেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বা পেশা কোনটা। এই 3টে প্রশ্নের সঠিক উত্তর যদি তিনি জানেন, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। আন্ডারটেক মানে হচ্ছে টেক চার্জ অফ, দায়িত্ব নেওয়া। তিনি যে কোনো কাজের দায়িত্ব নেবেন, সেই কাজে তিনি ব্যর্থ হবেন না। তাহলে এই হচ্ছে তোমার ফার্স্ট প্যারাগ্রাফ। ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে কিছুগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে এবং তার সাথে সাথে 3টে কোশ্চেন্সকে রিভিল করা হয়েছে। কোনো এক নির্দিষ্ট জারের মনে হয়েছিল তিনি যদি প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় জানেন, তিনি যদি জানেন কারা হচ্ছে সঠিক ব্যক্তি, কাদের কথা শোনা উচিত এবং কাদের কথা অ্যাভয়েড করা উচিত, আবার তিনি যদি জানেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, তাহলে তিনি যেই কাজেরই দায়িত্ব নেবেন না কেন তিনি কোনোদিনও ব্যর্থ হবেন না। এই 3টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং লিও টলস্টয় তার শর্ট স্টোরির মধ্যে একটা ফিলসফিক্যাল অ্যাঙ্গেল আমরা সবসময় পাই। এই 3টে প্রশ্ন কোথাও না কোথাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কোন সময় থেকে প্রিপারেশন নিলে তোমার পরীক্ষা ভালো হবে? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম? পরীক্ষায় যদি রেজাল্ট করতে চাও, কাদের কথা শুনবে এবং কাদের কথা শুনবে না, হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড, অ্যান্ড হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, সেটা তুমিও জানো, সে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি। তাহলে এই 3টে প্রশ্নের উত্তর যদি আমরা সবাই জানি, কোথাও না কোথাও আমাদের জীবনে এটা সাহায্য করবে। তাহলে প্রথম প্যারাগ্রাফেই আমরা 3টে প্রশ্ন জেনে গেছি। এই প্রথম প্যারাগ্রাফ থেকে 3টে প্রশ্ন পড়তে পারে, হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার, হোয়াট ইজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার, হোয়াট ইজ দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার। মনে রাখবে তোমাদের যে 6 মার্কসের কোশ্চেন্স রয়েছে সেইগুলো কিন্তু 3+3, পুরো 6 মার্কস বা 2+2+2 এরকমভাবে কোশ্চেন পড়বে, এবং 3+3 এই কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ। তোমাকে ওইখানে জিজ্ঞাসা করতেই পারে যে হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স অফ দ্য জার, জারের 3টে প্রশ্ন কি ছিল, তোমাকে লিখতে হবে 3 নাম্বার।
দেখো নেক্সট প্যারাগ্রাফে কি বলা হয়েছে, অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম। অ্যান্ড দিস থট মানে হচ্ছে আইডিয়া, চিন্তা। কোন চিন্তাটা? ওই যে 3টে প্রশ্নের সঠিক উত্তর জানা, সেই চিন্তাটা হ্যাভিং অকার্ড টু হিম। অকার্ড মানে হচ্ছে ঘটা। যখন জারের এই চিন্তাটা এলো যে তিনি যদি এই 3টে প্রশ্নের সঠিক উত্তর জানতে পার, তাহলে তিনি যেই কাজেরই দায়িত্ব নেবেন না কেন তিনি সাকসেসফুল হবেন। যখন তার মাথায় এই চিন্তাটা এলো, he had it proclaimed throughout his kingdom that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action, and who were the most necessary people, and how he might know what was the most important thing to do. যখন জারের মাথায় এই চিন্তাটি এলো যে যদি তিনি 3টে প্রশ্নের সঠিক উত্তর জানতে পারেন তাহলে তিনি সকল কাজে সাফল্য পাবেন, তখন তিনি কি করলেন? he had it proclaimed। proclaimed মানে লেখো অ্যানাউন্সড, ঘোষণা করা। দেখো অনেক জায়গায় বলা হয় অ্যালাউন্সড, হয় না, মাইকে কিছু বলে বলে যাচ্ছে, অ্যালাউন্স করছে। কথাটা অ্যালাউন্স নয়, কথাটা হচ্ছে অ্যানাউন্স, মানে হচ্ছে ঘোষণা করা। তাহলে জারের মাথায় যখন এই 3টে প্রশ্ন এলো তখন তিনি ঘোষণা করে দিলেন। কোথায় ঘোষণা করলেন এবং কি ঘোষণা করলেন? থ্রু আউট হিজ কিংডম। থ্রু আউট মানে হচ্ছে অল ওভার, আর কিংডম মানে হচ্ছে রাজ্য। তার গোটা রাজ্যে তিনি ঘোষণা করে দিলেন দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড। এখানে রিওয়ার্ড মানে লেখো প্রাইজ, পুরস্কার, যে তিনি দারুণ পুরস্কার দেবেন, গ্রেট রিওয়ার্ড, টু এনিওয়ান হু উড টিচ হিম। তিনি পুরস্কৃত করবেন সেই ব্যক্তিকে যে তাকে সঠিক উত্তর দিতে পারবে। আবার 3টে প্রশ্নকে রিপিট করা হয়েছে, দেখো। হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা। অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, এখানে নেসেসারি পিপল মানে প্রয়োজনীয়, এসেন্সিয়াল পারসনস, অর এখানে তুমি বলতে পারো যারা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যক্তি, কারা হচ্ছে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং সে কিভাবে জানবে কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দুটো প্যারাগ্রাফ পড়লাম। এই প্যারাগ্রাফ থেকেও একটা কোশ্চেন পড়তে পারে যে হোয়াট ডিড দ্য জার অ্যানাউন্স টু গেট হিজ আনসার্স, তার উত্তর পাওয়ার জন্য তিনি কি অ্যানাউন্সমেন্ট করেছিলেন সেখানে তোমাকে লিখতে হবে। ওকে, তাহলে আমরা এখন অবধি দুটো প্যারাগ্রাফ পড়েছি। এই দুটো প্যারাগ্রাফকে আমরা যদি সাম আপ করি তাহলে কি হবে না, কোনো এক জারের মাথায় 3টে প্রশ্ন এসেছিল, প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা, কারা হলো গুরুত্বপূর্ণ মানুষ, কাদের কথা শুনবে এবং কাদের কথা এড়িয়ে চলবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি। এবং ওনার মনে হয়েছিল তিনি যদি এই 3টে প্রশ্নের সঠিক উত্তর পান তাহলে তিনি যে কাজেরই দায়িত্ব নেবেন তিনি কোনোদিন ব্যর্থ হবেন না। যখন এই চিন্তাটা ওনার মাথায় এলো তিনি তার গোটা রাজ্যে ঘোষণা করলেন যে যেই ব্যক্তি তাকে এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দেবেন তাকে তিনি পুরস্কৃত করবে। সে 3টে প্রশ্ন কি? হোয়াট দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার? দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার ইজ হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা। হোয়াটস দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার? দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার ইজ হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসনস টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড, কারা হচ্ছে গুরুত্বপূর্ণ মানুষ, কাদের কথা শুনবে এবং কাদের কথা এড়িয়ে চলবে। এবং লাস্ট হচ্ছে দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার ইজ হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি। তাহলে রাজা যখন ঘোষণা করে দিলেন যে যে ব্যক্তি তাকে তার 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে তিনি পুরস্কৃত করবেন, তখন কি হয়েছে, তার গ্রামে যত লার্নেড ম্যানরা ছিল তারা সবাই চলে এসেছে। দেখো, অ্যান্ড লার্নেড ম্যান কেম টু দ্য জার। এখানে লার্নেড ম্যান মানে হচ্ছে পার্সনস অফ গ্রেট লার্নিং, যাদের অনেক বিদ্যে রয়েছে, যাদের অনেক জ্ঞান রয়েছে, যারা জ্ঞানী ব্যক্তি তাদেরকে বলা হচ্ছে লার্নেড ম্যান। এই লার্নেড ম্যানকে কোথায় পাবে? পাড়ার চায়ের দোকানে। তুমি যদি পাড়ার চায়ের দোকানে কোনোদিন বসো তাহলে তুমি দেখতে পাবে যে সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পলিটিক্স নিয়ে আলোচনা হয়, লিটারেচার নিয়ে আলোচনা হয়, ক্রিকেট নিয়ে আলোচনা হয়, ফুটবল নিয়ে আলোচনা হয়, তারপর রাজ্যের পলিটিক্স, দেশের পলিটিক্স, বিরাট কোহলিকে কাভার ড্রাইভ কেমনভাবে খেলা উচিত, মেসির গোলটা কীরকমভাবে দেওয়া উচিত ছিল, এরকম বিচক্ষণ ব্যক্তিদেরকে তুমি প্রত্যেকটা পাড়ার মোড়ে মোড়ে পেয়ে যাবে। আর কোথায় পাবে? মেসে বা হোস্টেলে। দেখবে মেসে বা হোস্টেলে যারা থাকে তাদের যখন গ্রুপ আড্ডা দেয়, তুমি যদি কোনোদিন মেসে বা হোস্টেলে থেকেছো তুমি বুঝতে পারবে সেই মেসে যারা থাকে তারা যখন রাত্রেবেলা গ্রুপে আড্ডা দেয় তখন তারা একটা টপিক থেকে শুরু করে কথা বলতে, এবং সেই টপিক থেকে তারা যে কোন টপিকে চলে যায় তুমি ধরতে পারবে না। একটা টপিক কোনখান থেকে শুরু হচ্ছে আর গল্পের শেষে যখন তারা 1-1.5 ঘন্টা কথা বলে নিচ্ছে তারা কোন টপিকে কথা বলছে তুমি কিন্তু টেরও পাবে না। তাহলে এরকম যারা লার্নেড ম্যান ছিল, এরকম বলতে সত্যিকারে যারা লার্নেড ম্যান ছিল, যাদের বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, যারা জ্ঞানী ব্যক্তিরা ছিলেন, তারা সবাই জারের কাছে গেলেন। কেন? সেই 3টে প্রশ্নের সঠিক উত্তর দিতে। কারণ তারা যদি ঠিক উত্তর দেন তাহলে তারা রাজার কাছ থেকে পুরস্কার পাবেন। তাহলে অ্যান্ড লার্নেড ম্যান কেম টু দ্য জার, সেই জ্ঞানী ব্যক্তিরা, বিচক্ষণ ব্যক্তিরা জারের কাছে গেলেন। বাট দে অল আনসার্ড হিজ কোশ্চেনস ডিফারেন্টলি, আন্ডারলাইন, কিন্তু তারা সবাই তার প্রশ্নের বিভিন্ন রকম উত্তর দিল।
তুমি যত ব্যক্তিকে জিজ্ঞাসা করবে তত উত্তর পাবে। তুমি যদি জিজ্ঞাসা করো ক্লাস 12-এর পর তোমার কোন লাইন নিয়ে পড়া উচিত বা কোন প্রফেশনটা চুজ করা উচিত, তুমি যত ব্যক্তিকে জিজ্ঞাসা করবে তুমি তত সাজেশন পাবে, আর আলটিমেটলি কি হবে, তুমি আরো কনফিউজড হয়ে যাবে। তাহলে যখন যার ঘোষণা করলেন রাজ্য জুড়ে যে তাকে, যেই ব্যক্তি এই 3টে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে তিনি পুরস্কার দেবেন, সেই গ্রামে যত লার্নেড মানুষরা চলে এলো জারের কাছে এবং তারা সবাই বিভিন্ন রকম উত্তর দিল। তার পরের প্যারাগ্রাফ দেখো, ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, প্রথম প্রশ্নের রিপ্লাই দিলেন কারা? লার্নেড ম্যানরা। আচ্ছা, প্রথম প্রশ্ন কি? হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং? রাইট, প্রত্যেকটি কাজ শুরু করার সঠিক সময় কোনটা? এই প্রশ্নের উত্তরে লার্নেড ম্যানরা কি কি উত্তর দিলেন দেখো। সাম সেড, মানে কিছু কিছু জ্ঞানী ব্যক্তিরা বললেন, দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজ শুরু করার যদি সঠিক সময় আপনি জানতে চান, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স। ওয়ান মানে হচ্ছে এ পারসন, মাস্ট ড্র আপ, এখানে ড্র আপ মানে হচ্ছে প্রিপেয়ার, তৈরি করা, ইন অ্যাডভান্স মানে হচ্ছে আগে হইতে। যদি একজন ব্যক্তি প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় জানতে চান তাহলে তাকে আগে থেকে তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? আন্ডারলাইন এ টেবল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স। একটা টেবল, এখানে টেবল মানে হচ্ছে তালিকা, ওই টেবল নয় যেটা বসো তোমরা। একটা দিন, মাস এবং বছরে তালিকা তৈরি করতে হবে। অনেকটা হচ্ছে রুটিনের মতো। তোমরা ছোটবেলায় রুটিন তৈরি করতে, যে 6টার সময় ঘুম থেকে উঠবো, 6:30 থেকে 7:30 বাংলা পড়বো, 7:30 থেকে 8:30 ইংলিশ পড়বো, 8:30 থেকে 9:30 ম্যাথ, এরকমভাবে রুটিন বানাতে। আচ্ছা সত্যি করে বলো তো কতদিন ফলো করেছো রুটিনটাকে? একদিন? সরি, অনেক বেশি বলে ফেললাম। তাহলে প্রথম প্রশ্নের উত্তরে লার্নেড ম্যানরা বললেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেকটা কাজ শুরু হওয়ার সঠিক সময় জানতে চান তাহলে তাকে আগে হইতে তৈরি করতে হবে একটি তালিকা। সেই তালিকার মধ্যে কি থাকবে? দিন, মাস, বছর, ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট। এবং সেই তালিকা মেনে চলতে হবে তাকে, তবেই তিনি প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় জানতে পারবেন। Only thus said they could everything be done at its proper time. এখানে প্রপার টাইম মানে হচ্ছে কারেক্ট টাইম, রাইট টাইম। Only thus, তাহলেই said they, তারা বলল, could everything be done at its proper time. তাহলে প্রথম প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিছু কিছু লার্নেড ম্যান বললেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক কাজ শুরু করার সঠিক সময় জানতে চান তাহলে আগে থেকে তাদেরকে একটা তালিকা তৈরি করতে হবে, দিন, মাস এবং বছরের তালিকা, এবং সেই তালিকা অনুযায়ী তাদের চলতে হবে, তবেই তারা জানতে পারবেন প্রত্যেকটি কাজ শুরু করার সঠিক সময় কোনটা। এরপর আরও রয়েছে, আরও অনেক লার্নেড ম্যানরা রয়েছে, তারা আবার নিজেদের উত্তর দেয়। এই প্রথম প্রশ্নের রিপ্লাই 4 রকম রিপ্লাই রয়েছে। এটা পড়লে প্রথম রিপ্লাই, যে তোমাকে একটা তালিকা তৈরি করতে হবে, একটা টেবিল তৈরি করতে হবে, ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স। আদার্স ডিক্লেয়ার্ড, বাকিরা আবার উত্তর দিলেন। বাকিরা বলতে আরও লার্নেড ম্যান ছিল। গ্রামে যত বিজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তিরা রয়েছেন তারা সবাই চলে এসেছেন। একটা গ্রামে যে কত জ্ঞানী ব্যক্তি থাকে আমার জানা নেই, তুই জানো? তারা আবার কি উত্তর দিচ্ছে দেখো, আদার ডিক্লেয়ার্ড, মানে আদার্স বলতে দ্য সাম আদার লার্নেড ম্যান, আরও কিছু জ্ঞানী ব্যক্তিরা তারা বললেন, ডিক্লেয়ার্ড ঘোষণা করলেন, তাদের উত্তর ঘোষণা করলেন, দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব, টু ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া, বিফোর হ্যান্ড মিনস ইন অ্যাডভান্স, আগে হইতে। তাহলে কিছু কিছু জ্ঞানী ব্যক্তিরা বললেন এটা অসম্ভব আগের থেকে সিদ্ধান্ত নেওয়া, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় যদি আপনি জানতে চান এটা আগের থেকে ঠিক করা, যে প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় কি, এটা অসম্ভব। কিন্তু এই কিন্তু ওয়ার্ডটা ডেঞ্জারাস। কিন্তু দেখো কি বলছে, দ্যাট নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্বড ইন আইডিয়াল পাস টাইম। নট লেটিং মানে হচ্ছে অ্যালাউইং, তুমি কাউকে অ্যালাউ করো না, নিজেকে অ্যালাউ করো না, ওয়ান সেলফ বি অ্যাবজর্ব মানে হচ্ছে ডিপলি এঙ্গেজড ইন আইডিয়াল পাস টাইম। তাহলে কিছু জ্ঞানী ব্যক্তিরা বলছেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় জানতে চান তাহলে এটা জানা অসম্ভব, কিন্তু তিনি যদি নিজেকে অলসতার মধ্যে ডুবিয়ে না রাখেন, তিনি যদি নিজেকে অলসতার মধ্যে নিমজ্জিত না করেন, মানে সবসময় অলসভাবে না কাটিয়ে, শোনো কি বলছে, সবসময় অলসভাবে না কাটিয়ে, অলস মনে হচ্ছে না শোনা শোনা শব্দ? তাহলে একজন ব্যক্তি যদি প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় জানতে চান তাহলে অলসতায় নিজেকে নিমজ্জিত না করে, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, আশেপাশে যা কিছু ঘটছে লক্ষ্য রাখতে হবে, অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল,
এবং তারপর সবচেয়ে প্রয়োজনীয় যেটা সেটা করতে হবে। তাহলে প্রথম প্রশ্নের উত্তরে কিছুজন লার্নেড ম্যান বলেছিলেন যে তোমাকে একটা টেবিল তৈরি করতে হবে, ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স। আবার কিছুজন বললেন যে কোনো কাজ শুরু করার সঠিক সময় আগের থেকে জানা অসম্ভব, কিন্তু নিজেকে যদি অলসতার মধ্যে ডুবিয়ে না রাখো, আশেপাশে যা কিছু হচ্ছে লক্ষ্য রাখো এবং দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটিকে করো। আদার্স আগেন মানে আরো লার্নেড ম্যানরা উত্তর দিল। আবার কি উত্তর দিল দেখো, সেড দ্যাট হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন। যার যতই অ্যাটেন্টিভ হোক, যার যতই লক্ষ্য রাখুক আশেপাশে যা কিছু ঘটছে, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। একজন মানুষের পক্ষে এটা অসম্ভব প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় জানার জন্য। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান। কিন্তু তার কি রাখা উচিত? কাউন্সিল মানে হচ্ছে বোর্ড, পরিষদ, ওয়াইজ ম্যান বিজ্ঞ মানুষদের, হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যারা তাকে সাহায্য করবে প্রত্যেকটা কাজের সঠিক সময় নির্ধারণ করার জন্য। প্রথম প্রশ্নের রিপ্লাইয়ে কিছু লার্নেড ম্যান বললেন যে একজন ব্যক্তি যদি প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় জানতে চায় তাহলে তাকে একটা তালিকা তৈরি করতে হবে, ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স। আবার কিছুজন বললেন যে একজন ব্যক্তির পক্ষে আগে হইতে প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা জানা অসম্ভব, কিন্তু তিনি যদি অলসতার মধ্যে ডুবে না থেকে আশেপাশে যা কিছু হচ্ছে লক্ষ্য রাখেন এবং তারপর যেটা প্রয়োজন সেটা তিনি করতে পারেন। আবার কিছুজন ব্যক্তি বললেন যে তিনি যতই অ্যাটেন্টিভ হোক না কেন, তিনি যতই লক্ষ্য রাখুক না কেন, একজন মানুষের পক্ষে প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় জানা অসম্ভব। তাই তাকে কি করা উচিত? তাকে একটা কাউন্সিল তৈরি করতে হবে। কাউন্সিল মানে হচ্ছে পরিষদ। কাদেরকে নিয়ে? ওয়াইজ ম্যানদেরকে নিয়ে, যারা তাকে সাহায্য করবে প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় নির্ধারণ করার জন্য। তাহলে তিন ধরনের উত্তর পেলে। প্রথম গ্রুপে বলা হলো টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স। দ্বিতীয় গ্রুপে বলা হলো অলসতায় নিমজ্জিত না থেকে আশেপাশে লক্ষ্য রাখো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করো। আর তৃতীয় গ্রুপ বললো তোমাকে একটা কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, একটা পরিষদ তৈরি করতে হবে ওয়াইজ ম্যানদেরকে নিয়ে। বাট দেন আগেন আদার্স সেড, কিন্তু কিছু কিছু জ্ঞানী ব্যক্তিরা আবার বললেন দেয়ার ওয়ার সাম থিংস, কিছু কিছু জিনিস রয়েছে হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর আ কাউন্সিল, যেটা কাউন্সিলের কাছে নিয়ে যাওয়ার সময় থাকে না, ততক্ষণ বিষয়টি অপেক্ষা করতে পারবে না। ধরো তুমি এবং তোমার বন্ধু বাইকে করে যাচ্ছ, ভগবান না করুক রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলো এবং তোমার বন্ধুর লেগে গেছে, তখন তুমি কি পরিষদের কাছে ডিসিশন নেবে যে বন্ধুকে নিয়ে হসপিটালে যাবো কি যাবো না? তখন তোমাকে ডিসিশন ইমিডিয়েটলি নিতে হবে। তাই কিছু কিছু জন জ্ঞানী ব্যক্তি বললেন এমন অনেক জিনিস ঘটে যেটা কিন্তু পরিষদের কাছে নিয়ে যাওয়ার সময় থাকে না, তখন কি করতে হবে দেখো, বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট। সেই রকম যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে একজন ব্যক্তিকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হয় সে সেই কাজটি করবে কি করবে না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, যদি সে সিদ্ধান্তটা নিতে চায়, ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, তাহলে তাকে আগের থেকে জানতে হবে যে কি হতে চলেছে। বোঝো, বলছে যদি একজন ব্যক্তি প্রত্যেকটা কাজে সঠিক সময় জানতে চায় তাহলে তাকে আগে থেকে জানতে হবে যে ভবিষ্যতে কি হতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, এবং এইটা কাদের ক্ষমতা, কারা আগের থেকে জানে যে কি হতে চলেছে? অনলি ম্যাজিশিয়ানস মানে হচ্ছে এ পার্সন উইথ ম্যাজিক্যাল পাওয়ার্স, জাদুঘর, ঝিনটা পাক ডামডাম। And therefore, in order to know the right time for every action, one must consult magicians. সুতরাং যদি কোনো ব্যক্তি প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় জানতে চায় তাহলে তাকে কাদের সাথে কনসাল্ট করা উচিত? ম্যাজিশিয়ানদের সাথে, জাদুঘরদের সাথে। তাহলে প্রথম প্রশ্নের রিপ্লাই লার্নেড ম্যানরা চার রকম ভাবে দিয়েছেন। কোন কোন চার রকম ভাবে কি কি উত্তর দিয়েছেন আশা করি বোঝা গেছে। দ্বিতীয় প্রশ্নের যে উত্তর সেটাও কিন্তু তারা বিভিন্ন রকম দিয়েছে। দেখো নেক্সট প্যারাগ্রাফে কি বলা হচ্ছে, equally various were the answers to the second question. Equally various মানে হচ্ছে ডিফারেন্ট, equally different were the answers to the second question. যারের দ্বিতীয় প্রশ্ন কি ছিল? হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড, কারা হচ্ছে সঠিক ব্যক্তি, কাদের কথা শোনা উচিত আর কাদের কথা অ্যাভয়েড করা উচিত। বলছে এই দ্বিতীয় প্রশ্নের উত্তরও প্রথমটার মতোই লার্নেড ম্যানরা বিভিন্ন উত্তর দিল। যেমন লার্নেড ম্যানরা প্রথম প্রশ্নের উত্তর দিয়েছিল বিভিন্ন, ঠিক একই রকম ভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তর তারা বিভিন্ন রকম ভাবে দিল। সাম সেড, কিছু কিছু লার্নেড ম্যান বললেন দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড ওয়্যার, যেই সমস্ত মানুষদের যারের সবচেয়ে বেশি প্রয়োজন তারা হলো আন্ডারলাইন হিজ কাউন্সিলার্স, তার পরিষদের সদস্যরা। সেই যে পরিষদ তার যার সাথে ডিসিশন নেয়, যেই পরিষদ যারকে ডিসিশন নিতে সাহায্য করে, সেই কাউন্সিলার্সরা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এটা কিছুজন লার্নেড ম্যান বললেন। আবার কিছুজন বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে প্রিস্ট, পুরোহিতরা।
আদার্স বাকিরা বললেন দ্য ডক্টরস। আরও কিছুজন লার্নেড ওনারা বললেন ডক্টরস, আন্ডারলাইন। প্রথম হচ্ছে কাউন্সিলার্স, আন্ডারলাইন। তারপর হচ্ছে প্রিস্ট, আন্ডারলাইন। তারপর হচ্ছে ডক্টরস, আন্ডারলাইন। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরও বিভিন্ন রকমভাবে দিচ্ছেন লার্নেড ম্যানরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কারা, কাদের কথা শোনা উচিত আর কাদের কথা শোনা উচিত নয়। প্রথম গ্রুপ বলল যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাউন্সিলার্স। দ্বিতীয় গ্রুপ বললেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কারা, প্রিস্ট, পুরোহিত। যখন পুজো করতে হবে তখন তার কাউন্সিলার্সরা সাহায্য করবে না, তখন পুরোহিতদের কি দরকার। আবার কিছুজন বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডক্টরস। যখন যার অসুস্থ হয়ে পড়বে তখন কে ঠিক করবে তাকে, পুরোহিত মন্ত্র দিয়ে, তখন তো ডক্টর দরকার। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডক্টরস। হোয়াইল সাম সেড, আবার কিছুজন লার্নেড ম্যান বললেন দ্য ওয়ারিয়ার্স, আন্ডারলাইন। ওয়ারিয়ার্স মানে হচ্ছে সোলজার্স, যারা হচ্ছে যোদ্ধা, সৈনিক, তারা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওয়ার দ্য মোস্ট নেসেসারি, সবচেয়ে প্রয়োজনীয় ব্যক্তি। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরও প্রথমের মতোই বিভিন্ন। লার্নেড ম্যানরা দ্বিতীয় প্রশ্নের উত্তরও যারকে বিভিন্ন উত্তর দিলেন। কেউ কেউ বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কারা, কাউন্সিলার্স। আবার কিছুজন বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিস্ট, ডক্টরস এবং ওয়ারিয়ার্স। টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নের রিপ্লাই। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার? দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। সেই তৃতীয় প্রশ্নের উত্তরও প্রথম দুটোর মধ্যেই বিভিন্ন দিলেন কারা, লার্নেড ম্যানরা। তাহলে বুঝতে পারছো তো, বেশি যদি লার্নেড ম্যানদেরকে জিজ্ঞাসা করেছো তাহলে কি অবস্থা হবে, বিভিন্ন রকম উত্তর পাবে। তাই ক্লাস 12-এর পর যখন কেরিয়ার চুজ করতে হবে, লার্নেড ম্যানদেরকে গিয়ে জিজ্ঞাসা করো না, কোনটা চুজ করবে, তুমি যেটা চাও তাহলে সঠিক উত্তর পাবে। লার্নেড ম্যানরা কি চায় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। তৃতীয় প্রশ্নের রিপ্লাই কি বলছে, টু দ্য থার্ড কোশ্চেন অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন। তৃতীয় প্রশ্ন যেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অকুপেশন কোনটা, অকুপেশন মানে হচ্ছে প্রফেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রফেশন কোনটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা কোনটা। সাম রিপ্লাইড দ্যাট, কিছুজন লার্নেড ম্যান রিপ্লাই দিলেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, আন্ডারলাইন। এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি, সায়েন্স। সায়েন্স ছাড়া বস কিচ্ছু নেই। তুমি এখন লাইট জ্বালিয়েছো, সায়েন্সের অবদান। ফ্যান চালাও গরমে, সায়েন্সের অবদান। এসি, সায়েন্সের অবদান। ইনফ্যাক্ট আমি যে ভিডিও শুট করছি, সায়েন্স অ্যান্ড টেকনোলজির অবদান। তুমি যে ভিডিওটা দেখছো, সায়েন্স অ্যান্ড টেকনোলজির অবদান। তাহলে কিছু কিছু লার্নেড ম্যান বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সায়েন্স, সায়েন্স ছাড়া কিচ্ছু নেই। আদার সেড, বাকিরা আবার রিপ্লাই করলেন ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার। স্কিল মানে হচ্ছে এবিলিটি, আর ওয়ারফেয়ার মানে হচ্ছে ব্যাটেল। যুদ্ধক্ষেত্রে যে দক্ষতা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন শত্রুপক্ষরা আক্রমণ করতে আসবে তখন সায়েন্টিস্টরা লড়াই করতে যাবেন না, হ্যাঁ তাদের তৈরি জিনিসপত্র নিয়ে যোদ্ধারা লড়াই করতে যাবেন। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দক্ষতা ইন ব্যাটেলফিল্ড, স্কিল ইন ওয়ারফেয়ার, আন্ডারলাইন। অ্যাড আদার্স, বাকিরা বললেন দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা, রিলিজিয়াস ওয়ারশিপ, পুজো পাঠ করা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। না সায়েন্স, না স্কিল ইন ওয়ারফেয়ার, শুধুমাত্র পুজো পাঠ করা, রিলিজিয়াস ওয়ারশিপ, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে জারের তিনটে প্রশ্নের উত্তরে লার্নেড ম্যানরা কি কি উত্তর দিলেন? প্রথম প্রশ্ন যেটা ছিল হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, প্রত্যেকটি কাজ শুরু করার সঠিক সময় কোনটা, এর উত্তরে লার্নেড ম্যানরা কি দিয়েছে, হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড, কারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, কাদের কথা শোনা উচিত এবং কাদের কথা এড়িয়ে চলা উচিত। দ্বিতীয় প্রশ্নের উত্তরে কি বলেছেন। এবং তৃতীয় প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কোনটি, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। এই তিনটে প্রশ্নের উত্তরে লার্নেড ম্যানরা কি কি উত্তর দিয়েছেন, এটা একটা মাইন্ড ম্যাপ তৈরি করবে। কিরকম ভাবে, খাতার মাঝখানে লিখবে 3 কোশ্চেন্স, সেখান থেকে 3টে হাত বার করবে। প্রথমে লিখবে ফার্স্ট কোশ্চেন হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। তারপর লিখবে সেকেন্ড কোশ্চেন হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পারসনস টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড। এবং তৃতীয় কোশ্চেন হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। প্রথম প্রশ্নের উত্তরে আমরা 4 ধরনের উত্তর পেয়েছি লার্নেড ম্যানদের কাছে। প্রথমে কি বলেছেন যে আপনি যদি কোনো কাজের সঠিক সময় জানতে চান তাহলে আপনাকে একটা টেবিল তৈরি করতে হবে। কিসের টেবিল, ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স। তাহলে সেইখানে লিখবে এ টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স। সেটা ছিল প্রথম রিপ্লাই। দ্বিতীয় রিপ্লাই কি ছিল, অলসতার মধ্যে ডুবে না থেকে আশেপাশে যা কিছু ঘটছে লক্ষ্য রাখো, তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি বেছে নাও। তাহলে ডু নট ইনভলভ ইন লেজিনেস, বি অ্যাটেন্টিভ অ্যান্ড চুজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তৃতীয় উত্তরে কি বলেছিল, কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, আপনাকে একটা পরিষদ তৈরি করতে হবে বিজ্ঞ বা জ্ঞানী ব্যক্তিদেরকে নিয়ে। এবং চতুর্থ রিপ্লাই বলেছিল যে শুধুমাত্র ম্যাজিশিয়ানসরাই উত্তর দিতে পারে প্রত্যেকটি কাজ শুরু করার সঠিক সময় কোনটা। তাহলে এই 4টা পরপর লিখে রাখবে, টেবিল অফ ডেজ, মান্থস, ইয়ার্স। তারপরে দ্বিতীয় যেটা বললাম তোমাকে একটু আগে, তৃতীয় হচ্ছে কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, আর চতুর্থ হচ্ছে ম্যাজিশিয়ানস।
সেরকমই দ্বিতীয় প্রশ্ন বিভিন্ন রকম উত্তর দিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কারা? প্রথম গ্রুপ বলল কাউন্সিলার্স, পরিষদের সদস্যরা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গ্রুপ বলল কাউন্সিলার্সরা নয়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কারা? প্রিস্ট, পুরোহিতরা। তৃতীয় গ্রুপ বলল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডক্টরস। আর চতুর্থ গ্রুপ বলল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ারিয়ার্স। কারণ যখন যুদ্ধ হবে, যখন শত্রুপক্ষ আক্রমণ করবে, তখন ডাক্তারসরা ইনজেকশন নিয়ে যাবে না লড়াই করতে, তখন ওয়ারিয়ার্সরাই যাবেন। তাহলে ইকুয়ালি ডিফারেন্ট ওয়ে দ্য আনসার্স অফ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার। যারে দ্বিতীয় প্রশ্নের উত্তরও বিভিন্ন। আর তৃতীয় প্রশ্নের উত্তরে কি পেলাম? সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কোনটা? প্রথম গ্রুপ বলল সায়েন্স, বিজ্ঞান। দ্বিতীয় গ্রুপ বলল কি? দ্বিতীয় গ্রুপ কি বলেছে? সায়েন্সের পর স্কিল ইন ওয়ারফেয়ার। দ্বিতীয় গ্রুপ বলেছে স্কিল ইন ওয়ারফেয়ার, যুদ্ধক্ষেত্রে যে দক্ষতা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তৃতীয় গ্রুপ বলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি? না সায়েন্স, না স্কিল ইন ওয়ারফেয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিলিজিয়াস ওয়ারশিপ। আমার এটা শুনে ব্যক্তিগতভাবে খুব খারাপ লেগেছে। কিছু কিছু লার্নেড ম্যান বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে প্রিস্ট, ডক্টরস, কাউন্সিলার্স, ওয়ারিয়ার্স। আবার কিছু কিছু লার্নেড ম্যান বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রফেশন হচ্ছে সায়েন্স, স্কিল ইন ওয়ারফেয়ার, রিলিজিয়াস ওয়ারশিপ। সবই মানলাম। একবার টিচার বলতে পারলো না, টিচিং বলতে পারলো না সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্সন কারা, কাদের কথা শুনবে কাদের কথা না? টিচার্স। একবারও বললো না। সেজন্যই তো তোমরা শোনো না, টিচার্সদের কথা তো শোনো না তোমরা। কারণ ওইখানেও বলেননি লিও টলস্টয়, তিনি মনেই করেন না যে প্রত্যেকটা প্রফেশনকে কারা শেখায়? টিচার্সরা শেখায়। প্রত্যেকটা প্রফেশনের জন্য টিচার প্রয়োজন। না বললো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? টিচিং। কি আর করা যায়? না বললে তো জোর করে আমি অ্যাড করতে পারবো না, কিছু করার নেই। না লিও টলস্টয় মনে করেন টিচার্সরা ইম্পর্টেন্ট, টিচিং ইম্পর্টেন্ট প্রফেশন, না রাজ্য। ইফ ইউ নো, ইউ নো। অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম। এই লাইনটি আন্ডারলাইন করে রাখবে, 6 মার্কসের খুব ইম্পর্টেন্ট একটা লাইন। এই লাইন থেকে 6 মার্কসের কোশ্চেন পড়তে পারে। অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, যেহেতু প্রত্যেকটা প্রশ্নের উত্তর বিভিন্ন দিয়েছে লার্নেড ম্যানরা, দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম, যার কারোর উত্তরই সম্মত হলেন না, কারোর উত্তরই তার পছন্দ হলো না। যেহেতু প্রত্যেকটা প্রথম প্রশ্নের উত্তর 4 রকম, দ্বিতীয় প্রশ্নের উত্তর 4 রকম, তৃতীয় প্রশ্নের উত্তর 3 রকম, লার্নেড ম্যান যেহেতু প্রত্যেকটা প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছে, তাই যার কারো উত্তরে সম্মত হলেন না, তার কারো উত্তরই পছন্দ হলো না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, তাই তিনি পুরস্কারও কাউকে দিতে পারলেন না, তিনি কাউকেই পুরস্কার দিলেন না, কারণ তার কারো প্রশ্নের উত্তর পছন্দ হলো না, সবাই ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছে। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার্স টু হিজ কোশ্চেন্স, কিন্তু সে এখনো চায়, তার মনের মধ্যে এখনো ইচ্ছে রয়েছে সে তার 3টে প্রশ্নের সঠিক উত্তর জানার। তার মনে এখনো ইচ্ছে আছে 3টে প্রশ্নের সঠিক উত্তর জানার, কারণ তিনি জানেন এই 3টে প্রশ্নের সঠিক উত্তর যদি তিনি জানেন তাহলে তিনি কিন্তু যে কোনো কাজেই নেবেন না কেন তিনি ব্যর্থ হবেন না। তাই তার মনে এখনো ইচ্ছে রয়েছে এই 3টে প্রশ্নের সঠিক উত্তর জানার। হি ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট, আন্ডারলাইন। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি কার সাথে কনসাল্ট করবেন? একজন হারমিট, একজন মঙ্ক, একজন সন্ন্যাসীর সাথে কনসাল্ট করবেন। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, এখানটা আন্ডারলাইন করবে। সেই হারমিট রিনাউন্ড, এখানে রিনাউন্ড মানে হচ্ছে ফেমাস, ওয়াইডলি মানে ব্যাপকভাবে। সেই হারমিট, সেই সন্ন্যাসী ব্যাপকভাবে ফেমাস। ওকে, কিসের জন্য? ফর হিজ উইজডম। উইজডম মানে হচ্ছে জ্ঞান। সেই হারমিট তার জ্ঞানের জন্য ফেমাস। ওকে, তাহলে যার যখন কারুর উত্তরই তার পছন্দ হলো না, তিনি সিদ্ধান্ত নিলেন তিনি এক হারমিটের সাথে দেখা করবেন। সেই হারমিট কিসের জন্য ফেমাস? সেই হারমিট তার উইজডমের জন্য ফেমাস। যেহেতু যারের কোনো লার্নেড ম্যানের উত্তর বিভিন্ন হওয়ায় তার পছন্দ হলো না, তাই তিনি কাউকেই পুরস্কার দিলেন না, কিন্তু তিনি এখনো উত্তর জানতে চান। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি হারমিটের সাথে আলোচনা করবেন, হারমিটের সাথে কথা বলবেন। এবং সেই হারমিট তার কিন্তু ব্যাপক খ্যাতি রয়েছে তার উইজডম বা নলেজ বা জ্ঞানের জন্য। দ্য হারমিট লিভড ইন এ উড, এখানে উড মানে লেখো ফরেস্ট, জঙ্গল। হারমিট কোথায় বসবাস করতেন না, তিনি একটি জঙ্গলে বসবাস করতেন। হুইচ হি নেভার কুইটেড, কুইটেড মানে লেফট, যেটা ছেড়ে তিনি কোনোদিনও যাননি। তিনি এক জঙ্গলে বসবাস করতেন, সেই জঙ্গল ছেড়ে তিনি কোনোদিনও কোথাও যাননি। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন, হি রিসিভড নান বাট কমন ফোক, এবং সেই জঙ্গলে তিনি কাদের সাথে শুধুমাত্র দেখা করেন বা কাদেরকে তিনি আমন্ত্রণ জানান, কাদের সাথে কথা বলেন? শুধুমাত্র কমন ফোক। কমন ফোক মানে হচ্ছে কমন পিপল, সাধারণ মানুষদের সাথেই তিনি শুধুমাত্র দেখা করেন। কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে যার লার্নেড ম্যানদের উত্তরে সন্তুষ্ট নন, তাই তিনি সিদ্ধান্ত নিলেন হারমিটের সাথে তিনি কথা বলবেন।
কিন্তু হারমিট সে জঙ্গলে থাকে এবং তিনি জঙ্গল ছেড়ে কোনোদিনও কোথাও বার হননি। তিনি আবার সাধারণ মানুষ ছাড়া কারোর সাথে কথা বলেন না। আর জার, তিনি তো সাধারণ মানুষ নন, তাহলে জার কিভাবে তার উত্তরগুলো পাবে? জারের 3টে প্রশ্নে যদি সঠিক উত্তর কেউ দিতে পারে তাহলে সে হচ্ছে হারমিট। কিন্তু হারমিট সাধারণ মানুষদের সাথে দেখা করেন না, আর জার সাধারণ মানুষ নন। তাহলে জার কিভাবে উত্তরগুলো পাবে হারমিটের কাছে? জানতে হলে পরের পর্ব।